দেখেন, বলছে সুমন ইজ সিটিং অ্যাট দ্য ব্যাংক অফ দ্য সন্ধ্যা রিভার। সুমন সন্ধ্যা নদীর তীরে বসে আছে। কি বলছে এই জায়গাটাতে? সুমন সন্ধ্যা নদীর তীরে বসে আছে। জাস্ট ওয়েট আ মিনিট। এরপর বলছে ইট ওয়াজ আ বিউটিফুল আফটারনুন। এটা ছিল খুব সুন্দর একটা বিকাল। ইট ওয়াজ আ বিউটিফুল আফটারনুন। দ্য সফট লাইট অফ দ্য আফটারনুন সান মেড আ চার্মিং সিন। এখন এই যে বাক্যগুলো, এই যে সেন্টেন্স গুলো, এখানে সুমনটা সাবজেক্ট, তাই না? ইজ সিটিং এটা ভার্ব, তার মানে ইজ প্লাস আমার একটা ভার্বের সঙ্গে আইএনজি। তাহলে এটা দেখে আমি বুঝতে পারছি যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা স্ট্রাকচার। এরপরটা আছে ইট ওয়াজ। এখানে ওয়াজ ছাড়া আর কোনো ভার্ব নেই, এটাই মেইন ভার্ব, তো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা স্ট্রাকচার। এরপর দ্য সফট অফ দ্য আফটারনুন সান, এই যে বাক্যটা, এই বাক্যে অনেকেই কিন্তু সহজে সাবজেক্ট খুঁজে বের করতে পারে না। সাবজেক্ট খুঁজে বের করতে গেলে প্রবলেম ফেস করে। যেমন এই যে বাক্যটা আপনারা দেখছেন, দেখেন, এই বাক্যের সাবজেক্টের অংশ কিন্তু এই সান পর্যন্ত। অনেকেই মনে করে একটা সেন্টেন্সের শুরুতে যে ওয়ার্ডটা থাকে সেইটাই সাবজেক্ট, তারপরে ভার্ব থাকে। এখন সাবজেক্ট যে শুধুমাত্র আই, উই, ইউ, হি, সি, দে এগুলো হবে এরকম না। একটা সেন্টেন্সের সাবজেক্ট অনেক কম্পাউন্ড সাবজেক্ট হতে পারে, অর্থাৎ তিন চারটা ওয়ার্ড মিলে একটা সাবজেক্ট হতে পারে, যেটাকে ফ্রেজ বলা হয়, অর্থাৎ এটা একটা নাউন ফ্রেজ। দ্য সফট লাইট অফ দ্য আফটারনুন সান, এখানে মেইন ভার্ব হচ্ছে মেড। মেকের পাস্ট ফর্ম হচ্ছে মেড। হ্যাঁ, তৈরি করেছিল কি? আর চার্মিং সিন, এটা আমার অবজেক্ট, একটা মনোরম দৃশ্য। তাহলে এটা কোন টেন্স? এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। এই বড় সাবজেক্ট গুলো মূলত কিভাবে তৈরি হয় সেটা একটু বোঝার চেষ্টা করবেন। এখানে একটা হেড ওয়ার্ড থাকে, সেই হেড ওয়ার্ডকে কেন্দ্র করে কিছু ওয়ার্ড প্রি মডিফায়ার হয়, কিছু ওয়ার্ড পোস্ট মডিফায়ার হয়। যেমন দা, সফট, এই যে দুটো ওয়ার্ড, এই দুটো ওয়ার্ড লাইটকে মডিফাই করে। আবার অফ দ্য আফটারনুন সান, এই ওয়ার্ডগুলো লাইটকে পোস্ট মডিফাই করে। বিষয়টা কেমন আমি যদি একটু ভেঙে বলি আপনাদের, একটু বোঝার চেষ্টা করেন। মনে করেন আমি এমন একটা বাক্য লিখলাম যে রহিম ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। এই যে বাক্যটা আমি লিখলাম, রহিম ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এই বাক্যের সাবজেক্ট কে? রহিম। একটা ওয়ার্ডই সাবজেক্ট। আমি যদি কথাটা এইভাবে বলি, আ পুওর বয় রহিম ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এর বাংলা অর্থটা হচ্ছে একটা গরিব ছেলে রহিম মেধাবী ছাত্র। এখন এইখানে রহিমটা মেইন ওয়ার্ড, আর এই যে আ, পোর, বয়, এই তিনটা ওয়ার্ড অ্যাজ এ পার্ট অফ স্পিচ অ্যাজেক্টিভ এই রহিমকে মডিফাই করে। কি করে বললাম? রহিমকে মডিফাই করে, অর্থাৎ এই চারটা ওয়ার্ড মিলেই এখানে সাবজেক্টের অংশ। এই চারটা ওয়ার্ডকে একসঙ্গে বলা হয় নাউন ফ্রেজ, যেহেতু এটা একটা নাউনের জায়গা দখল করছে। একটা সেন্টেন্সের শুরুতে বা সাবজেক্টে নাউন থাকে। আবার আমি যদি এইভাবে কথাটা লিখি, আ পোর বয় রহিম ফ্রম ভিলেজ, এবার লিখলাম ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। তো ফার্স্ট যে সেন্টেন্সটা, এখানে একটা ওয়ার্ডে সাবজেক্ট ছিল। সেকেন্ড যে সেন্টেন্সটা আমি লিখলাম, এখানে চারটা ওয়ার্ডে সাবজেক্ট। থার্ড যে সেন্টেন্সটা আমি লিখলাম, এখানে ছয়টা ওয়ার্ডে সাবজেক্ট। অর্থাৎ এই বাক্যে এই ভিলেজ পর্যন্ত সাবজেক্ট, দেন ইজ ভার্ব, আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট এটা এক্সটেনশন। অর্থাৎ আ পুওর বয় রহিম ফ্রম ভিলেজ, গ্রাম থেকে আসা একটা গরিব ছেলে রহিম খুবই মেধাবী ছাত্র। এখানে হেড ওয়ার্ড হচ্ছে বা মেইন ওয়ার্ড হচ্ছে রহিম, মেইন সাবজেক্ট কোনটা? রহিম। এই রহিমকে প্রি মডিফাই করছে আ পুওর বয়, আর পোস্ট মডিফাই করছে ফ্রম ভিলেজ, মানে ফ্রম ভিলেজ পরে বসছে, প্রেপোজিশন দিয়ে পোস্ট মডিফাই করছে, ফ্রম একটা প্রেপোজিশন। তো এইভাবে একটা সেন্টেন্স বা বাক্যের সাবজেক্টের অংশ বড় হতে পারে। আমি এর আগে আপনাদের দেখিয়েছি, প্রথম দিকে যারা ক্লাস করছেন আপনাদের মনে থাকার কথা, যে কিভাবে যে কোনো শর্ট সেন্টেন্সকে আমরা লং সেন্টেন্সে পরিণত করতে পারি। একটা সেন্টেন্স বা বাক্যের ভিতরে কিভাবে আমরা এক্সট্রা
একটা সেন্টেন্স বা বাক্যের ভিতরে আমরা কিভাবে এক্সট্রা ইনফরমেশন নিয়ে আসতে পারি, এবং সেটা আমি কিভাবে বলছিলাম, ভার্বকে ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা কোশ্চেন করে, অর্থাৎ অ্যাডভার্ব দিয়ে কোশ্চেন করে। অর্থাৎ একটা সেন্টেন্স বা বাক্যের ভার্বকে আপনি যদি কোথায় কখন কিভাবে দ্বারা কোশ্চেন করেন, তাহলে বাক্য বড় হতে থাকে। এখন এই বড়টা কোথায় বড় হয়, যেটা দেখিয়েছিলাম সেটা কিন্তু এই ভার্বের পরের অংশে বড় হয়। আর এখন কি দেখাচ্ছি, আমার যে শুরুর যে জায়গাটা, অর্থাৎ সাবজেক্ট। সাবজেক্ট মানে কি, আই, উই, ইউ, হি, সি, রহিম, করিম, এরকমই সাবজেক্ট হয়। কিন্তু এরকম না হয়ে, একটা ওয়ার্ডে না হয়ে, এই সাবজেক্ট ও কম্পাউন্ড সাবজেক্ট হতে পারে, যেটা নাউন ফ্রেজ নামে পরিচিত হয়। অর্থাৎ একটা মেইন ওয়ার্ড বা হেড ওয়ার্ডকে প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ারের মাধ্যমে সাবজেক্টের যে পার্ট, সাবজেক্টের যে অংশ, সেটাও আমার বড় হতে পারে। এবং সেটা আইডেন্টিফাই করা শিখতে হবে, তা না হলে আমরা একটা সেন্টেন্স বা বাক্য যখন পড়বো, আপনি হয়তো রিডিং পড়তে পারছেন কোনো কিছু দেখে, বাট অ্যাকচুয়াল সেন্স, থট, অর্থ, মিনিং আপনি বের করতে পারবেন না। এটা করা শিখতে হবে। আমার কথা কি আপনারা কেউ বুঝতে পেরেছেন কি বললাম, জায়গাটা? বুঝতে পারছি, কিন্তু আমি তো বুঝতে পারছি না। বুঝছেন? পারছি। ওকে, এরপর দেখেন, কিন্তু বলতে গেলে তো পারবেন। প্র্যাকটিস করতে হবে এর জন্য। আমি আমি আপনাদের প্র্যাকটিস ফাইল দিব, অনেক অনেক কিছু প্র্যাকটিস আছে। এটা এই মান্থ থেকে শুরু হবে, প্র্যাকটিসের যে বিষয়গুলো এই 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 মাস থেকে সেটা শুরু হবে, আমি সেটা দিব। তো দেখেন, দ্য সানলাইট ইজ বিং রিফ্লেক্টেড অন দ্য রিভার। এটার সাবজেক্ট কি, এই সূর্যের আলো, সানলাইট। ইজ বিং প্লাস ভি3, অর্থাৎ প্রতিফলিত হচ্ছে নদীর উপর। সূর্যের যে আলো, সেটা নদীর উপরে প্রতিফলিত হচ্ছে। দ্য সানলাইট ইজ বিং রিফ্লেক্টেড অন দ্য রিভার। এবার বলছে দ্য রিভার ওয়াটার ওয়াজ লুকিং লাইক অরেঞ্জ জুস। নদীর পানিটা ওয়াজ লুকিং, অর্থাৎ লাগতেছিল, কেমন দেখাচ্ছিল, কমলার জুসের মতো। সুমন ইজ লুকিং, এখানে একটা ওয়াজ হবে, সুমন ওয়াজ লুকিং এট দ্য জুসি লুকিং ওয়াটার, অর্থাৎ সুমনও তাকাচ্ছিল ওই জুসের মতো দেখতে পানির দিকে। অর্থাৎ বিকাল বেলা একটা নদীর পাড়ে যদি আপনি যান, নদীর উপরে আমরা যদি সূর্য দেখতে পাই, যে সূর্যটা ডুবতে যাচ্ছে, ওই সূর্যের একটা আলো, একটা লাইট, এবং সেই লাইটটা কিন্তু সফট লাইট হয়, মৃদু আলো। ওইটা নদীর উপর যখন পড়ে, নদীর পানিটাও লাল দেখা যায়। তো সেই লাল পানিটাকে বলছে কমলার জুসের মতো। এবার এটা দেখে বলছে হি ফেল্ট পিস ইনসাইড মাইন্ড। তাহলে হি সাবজেক্ট, প্রত্যেকটা ইংলিশ সেন্টেন্সে সাবজেক্টের পরে ভার্ব থাকে। ফিল, F EEL, ফিল মানে অনুভব করা, এর পাস্ট ফর্ম হচ্ছে ফেল্ট। তাহলে বাংলা অর্থটা হচ্ছে সে মনের ভিতর শান্তি অনুভব করলো। সিরাজ হ্যাজ কাম টু সুমন ফিউ মিনিটস এগো। সিরাজ কিছু সময় আগে সুমনের কাছে এসেছে। তাহলে হ্যাজ প্লাস ভি3, সিরাজ হ্যাজ কাম টু সুমন ফিউ মিনিটস এগো। হি ইজ আ বেস্ট ফ্রেন্ড অফ সুমন, সে সুমনের একজন ভালো বন্ধু। নাও হি ইজ স্ট্যান্ডিং সাইলেন্টলি বিসাইড সুমন, এখন সে নীরবে দাঁড়িয়ে আছে সুমনের পাশে। নাও হি ইজ স্ট্যান্ডিং সাইলেন্টলি বিসাইড সুমন। সুমন ডিড নট নোটিস হিজ প্রেজেন্স, ডিড নট প্লাস ভিয়ন, অর্থাৎ সুমন তার উপস্থিতি লক্ষ্য করেনি, খেয়াল করেনি, নোটিস করেনি। এটা কোন টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ সেন্টেন্স। আমি যদি বলতাম সুমন তার উপস্থিতি লক্ষ্য করেছিল, তখন এরকম হতো সুমন নোটিসড হিজ প্রেজেন্স, অর্থাৎ এই নোটিসের সাথে ইডি হতো। অনেকে ওয়াজ নোটিস, ডিস নোটিস এইসব বলে, ডিড ডিড নোটিস, ওয়াজ নোটিস, এসব না। পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্স মানে কি, সাবজেক্টের পর ভি2, অর্থাৎ মেইন ভার্বের পাস্ট ফর্ম। আর নেগেটিভ মানে কি, ডিড এর ব্যবহার, আর ডিড ইউজ করলে মেইন ভার্বটা প্রেজেন্ট ফর্মে চলে আসে। সাডেনলি, হঠাৎ করে, এটা কি একটা অ্যাডভার্ব, তাই না? হি লুকড বিহাইন্ড, অর্থাৎ সে পিছনে তাকালো, অ্যান্ড স, এবং দেখলো, সিরাজ স্ট্যান্ডিং বিসাইড হিম, সিরাজ তার পাশে দাঁড়ানো। হঠাৎ করে সে পিছনে তাকালো এবং দেখলো সিরাজ তার পাশে দাঁড়ানো। তাহলে সি এর পাস্ট ফর্ম স। সুমন সেইড আই ওয়াজ ওয়েটিং ফর ইউ। তাহলে এটা কোন টেন্স, আমি শুধু পড়ে যাব না, আমাকে টেন্স আইডেন্টিফাই করতে হবে। টেন্স কিভাবে আইডেন্টিফাই করব, প্রত্যেকটা বাক্যের সাবজেক্টের পর ভার্ব থাকে। এটা দেখলে, ভার্বের ফর্মটা দেখলে বোঝা যাবে এটা কোন টেন্সে আছে, আর সেটা আইডেন্টিফাই করতে পারলে একটা সেন্টেন্স বা বাক্যের অ্যাকচুয়াল অর্থ বা বাংলা মিনিংটা কি, এটাও কিন্তু আমরা বের করে আনতে পারবো। তাহলে সুমন সেইড আই ওয়াজ ওয়েটিং ফর ইউ,
আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। ওয়াই আর ইউ সো লেট? কেন তুমি এত দেরি করলে? সিরাজ সেইড, আই কেম 5 মিনিটস এগো। সিরাজ বলল, আমি 5 মিনিট আগে এসেছিলাম। ইউ ডিড নট নোটিস মি, তুমি আমাকে নোটিস করোনি, তুমি আমাকে খেয়াল করোনি, তুমি আমাকে দেখতে পাওনি। সুমন সেইড দ্যাট, সুমন বলল যে, আই ওয়াজ ভেরি চার্মড টু এনজয় দ্য বিউটি অফ দ্য আফটারনুন, অর্থাৎ ওয়াজ চার্মড, অর্থাৎ আমি খুবই উৎফুল্ল ছিলাম, খুবই পুলকিত ছিলাম, আমি খুবই আনন্দিত ছিলাম। এনজয় মানে উপভোগ করা, টু এনজয় মানে উপভোগ করতে, দ্য বিউটি অর্থাৎ সৌন্দর্য, কিসের? অফ দ্য আফটারনুন সান, অর্থাৎ বিকালের যে সৌন্দর্য সেটা উপভোগ করতে আমি খুবই উৎফুল্ল ছিলাম, খুবই আনন্দিত ছিলাম, সেই কথাটা বলছে। তাহলে টু এনজয়, ওটা কিন্তু আমাদের একটা, ওটাকে কি বলতে পারি আমরা? ইনফিনিটিভ, টু প্লাস বিয়ন্ড। সিরাজ সেইড, হুম, আই আন্ডারস্টুড, হ্যাঁ বুঝলাম। আই ওয়াজ অলসো এনজয়িং দ্য বিউটি অফ দ্য আফটারনুন, আমিও বিকালের সূর্যটা উপভোগ করছিলাম। আই ওয়াজ অলসো এনজয়িং দ্য বিউটি অফ দ্য আফটারনুন, আমিও বিকালের সৌন্দর্যটা উপভোগ করছিলাম। দ্যাটস হোয়াই আই ডিড নট কল ইউ, এ কারণে আমি তোমাকে কল করিনি, এ কারণে আমি তোমাকে ডাকিনি। দ্যাটস হোয়াই আই ডিড নট কল ইউ। সুমন সেইড উইথ শাই, সুমন একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলল, সিট বিসাইড মি, আমার পাশে বসো। সিরাজ স্যাট বিসাইড হিজ ফ্রেন্ড সুমন অ্যান্ড সেইড দ্যাট, সিরাজ তার বন্ধু সুমনের পাশে বসেছিল এবং বলল যে, আই কেম টু ভিলেজ আফটার 3 years, but I always miss the past days, those I passed at village. আমি গ্রামে এসেছিলাম 3 বছর পর, কিন্তু আমি সর্বদা অতীতের দিনগুলোকে মিস করি যেগুলো আমি গ্রামে পার করেছি। তাহলে বিষয়গুলো বোঝেন কি বলছে। দ্যাটস হোয়াই আই ডিড নট কল ইউ, বাংলাটা কেমন? এই কারণেই আমি তোমাকে কল করিনি। আমি যদি বলতাম আমি তোমাকে কল করেছিলাম, তখন কিন্তু লিখতে হতো আই কলড ইউ, আই কলড ইউ, অর্থাৎ কলের সাথে ইডি যুক্ত করতে হতো। এই যে সিট বিসাইড মি, এটা কি? একটা ইম্পারেটিভ সেন্টেন্স। সাই, এই সাই মানে নিঃশ্বাস নিয়ে বলা, একটা দীর্ঘ শ্বাস নিয়ে বলা। সুমন সেইড উইথ আ সাই, সুমন একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলল, আমার পাশে বসো, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স। সিরাজ স্যাট বিসাইড হিজ ফ্রেন্ড সুমন, সিরাজ তার বন্ধু সুমনের পাশে বসলো, তার বন্ধু সুমনের পাশে বসলো, অ্যান্ড সেইড দ্যাট, অর্থাৎ প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স। আই কেম টু ভিলেজ, কামের পাস্ট ফর্ম কি? কেম। বাট আই অলওয়েজ মিস দ্য পাস্ট ডেজ, এটা আবার প্রেজেন্ট ইনডিফিনিট। অলওয়েজ একটা অ্যাডভার্ব, মিস এটা আমার মেইন ভার্ব, আমি সর্বদা মিস করি আমার অতীতের দিনগুলোকে। দোজ আই পাস্ট অ্যাট ভিলেজ, যেগুলো আমি গ্রামে কাটিয়েছিলাম। সিরাজ, সুমন সেইড নাথিং, সুমন কিছু বলল না। দ্য অরেঞ্জ কালার্ড লাইট অফ দ্য আফটারনুন সান রিমাইন্ডেড হিজ মেমোরিজ উইথ দ্য সন্ধ্যা রিভার, কি বলছে? যে এই বিকালের সূর্যের কমলা রঙের আলো, আবারও বলছি, বিকালের সূর্যের কমলা রঙের আলো, কোথায় গেল? ও, রিমাইন্ডেড হিজ মেমোরিজ উইথ দ্য সন্ধ্যা রিভার। তাহলে রিমাইন্ড মানে কি জানেন? স্মরণ করানো। রিমেম্বার মানে স্মরণ করা, এটার পজিটিভ ফর্ম হচ্ছে রিমাইন্ড, অর্থাৎ অন্যকে মনে করা। আমি যদি আই রিমাইন্ড ইউ অ্যাবাউট দিস ম্যাটার, আমি তোমাকে এই বিষয়টা মনে করিয়ে দিচ্ছি, মনে করাই দিই, হ্যাঁ। সো বলছে যে বিকালের সূর্যের এই কমলা রঙের আলো তার সন্ধ্যা নদীর সঙ্গে স্মৃতিগুলোকে স্মরণ করিয়ে দিচ্ছিল, মনে করিয়ে দিচ্ছিল। বলছে, সিরাজ সেইড, আফটার হাউ মেনি ডেজ ডিড ইউ কাম টু ভিলেজ, অর্থাৎ কতদিন পর তুমি গ্রামে এসেছো? বলছে 10 years, আই নেভার থট দ্যাট উড বি আ মিটিং উইথ ইউ অ্যাগেইন, আমি কখনো ভাবিনি যে তোমার সাথে আমার আবার দেখা হবে, আবার সাক্ষাৎ হবে। দেয়ার উড বি, হবে, আ মিটিং উইথ ইউ অ্যাগেইন। আফটার কামিং টু ভিলেজ একটা প্রেপোজিশনাল ফ্রেজ, এগুলোকে বলা হয় প্রেপোজিশনাল ফ্রেজ, বা অ্যাডভার্ব অফ টাইমও বলা যায়। আফটার কামিং টু ভিলেজ অর্থাৎ গ্রামে আসার পর, আই হার্ড, আমি শুনেছিলাম, পাস্ট টেন্স কিন্তু, ইউ কেম টু ভিলেজ, তুমি গ্রামে এসেছিলে। আই কালেক্টেড ইউর নাম্বার ফ্রম ইউর নিফিউ, আমি তোমার নিফিউ মানে ভাতিজা, ভাইপো বলে না, আমি তোমার ভাতিজার কাছ থেকে তোমার নাম্বারটা সংগ্রহ করেছিলাম।
3 years ago I came to village in winter vacation. 3 বছর আগে শীতের ছুটিতে আমি গ্রামে এসেছিলাম। আই আই আস্কড ফর ইউর নাম্বার টু ইউর নিফিউ। তারপর আমি তোমার নাম্বার জিজ্ঞাসা করেছিলাম তোমার এই ভাতিজার কাছে। দ্যাট টাইম হি ডিড নট নো ইউর নাম্বার। সে সময় সে তোমার নাম্বার জানতো না। তাহলে হি ডিড নট নো, সে জানতো না। হি ডিড নট নো মানে কি? আমি যদি বলতাম সে জানতো, তখন কিন্তু এরকম তো নিউ, নো, নিউ, নোন, KNEW, এগুলো আমরা অনেকে বুঝি না। হ্যাঁ, এটা আমাকে বুঝতে হবে, ভার্বের ফর্ম চিনতে হবে। বাট টুডে আফটার কালেক্টিং ইউর নাম্বার, কিন্তু আজ তোমার নাম্বার সংগ্রহ করার পর, আজ তোমার নাম্বার সংগ্রহ করার পর, আই কল্ড ইউ, আমি তোমাকে কল করলাম। ফাইনালি উই মেট ইচ আদার আফটার 5 ইয়ার্স, অবশেষে আমরা 5 বছর পর একে অন্যের সাথে দেখা করলাম। অবশেষে আমরা 5 বছর পর একে অন্যের সাথে দেখা করলাম। তাহলে এই হচ্ছে আমার সেন্টেন্স। বলছি ইয়েস উই ডিড, সিরাজ সেইড উইথ আ স্মাইল অন হিজ ফেস। সিরাজ তার মুখে একটা হাসি নিয়ে বলল। কি বলল? সিরাজ তার মুখে একটা হাসি নিয়ে বলল, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, ইউ বিকেম ভেরি ফ্যাট, তুমি অনেক মোটা হয়ে গেছো। সুমন সেইড ইউ টু, সুমন বলল তুমিও। এবার কি বলছে দেখেন, ডু ইউ হ্যাভ ইন মাইন্ড, অর্থটা কি জানেন? ডু ইউ হ্যাভ অর্থাৎ তোমার কি আছে, তাহলে ডু ইউ হ্যাভ ইন মাইন্ড কোথায় আছে? তোমার কি মনে আছে দ্য চাইল্ডহুড ডেইজ, অর্থাৎ শৈশবের দিনগুলো, দ্যাট উই পাস টুগেদার, যেগুলো আমরা একসাথে কাটিয়েছিলাম, একসাথে অতিক্রম করেছিলাম। এবার কি বলছে, অফকোর্স আই শ্যাল নেভার ফরগেট দোজ ডেইজ, আমি কখনো ওই দিনগুলো ভুলবো না। নাও এ ডেইজ মাই মাইন্ড অলওয়েজ লাইকস টু গো ব্যাক টু দ্য চাইল্ডহুড ডেইজ, আমার মন এখন সর্বদাই অতীতের ওই দিনগুলোতে ফিরে যেতে চায়। নাও এ ডেইজ মাই মাইন্ড অলওয়েজ গো ব্যাক টু দ্য চাইল্ডহুড ডেইজ, অর্থাৎ লাইকস টু গো ব্যাক, এই লাইকের মানে কিন্তু শুধু পছন্দ করা না, লাইকের মানে চাওয়াও হয়। এই দেখেন, ওয়ান্ট মানে চাওয়া, এর পরিবর্তে হোপ মানে চাওয়া, উইশ মানে চাওয়া, ডিজায়ার মানে চাওয়া, লাইক মানে চাওয়া, উড লাইক টু এর মানেও চাওয়া। হ্যাঁ, চাওয়া অর্থে অনেকগুলো ভার্বের ব্যবহার করা যায়। এখানে লাইকস এস আছে কেন? সাবজেক্ট হচ্ছে মাইন্ড, অর্থাৎ সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এবং এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স, অ্যাজ ইউজুয়াল হয়, আমার মন ফিরে যেতে চায়। তো এই সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এবং সেন্টেন্স যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে, ভার্বের সাথে কি হয়, এস বাই এস হয়। বলছে হাউ ইন্টারেস্টিং দোজ ডেইজ ওয়ার, অর্থাৎ এটা একটা এক্সক্লামেটরি সেন্টেন্স। অর্থটা কি, যে কত সুন্দর ছিল ওই দিনগুলো। কি বলছে? কত সুন্দর ছিল ওই দিনগুলো। বলছে ডু ইউ হ্যাভ ইন মাইন্ড দ্য ডেইজ উই ফ্লিউ অ্যাওয়ে ফ্রম স্কুল, তোমার কি ওই দিনটা মনে আছে আমরা স্কুল থেকে পালিয়ে এসেছিলাম, অর্থাৎ আমরা স্কুল পলায়ন করেছিলাম। বলছে ইয়েস আই শ্যাল নেভার ফরগেট দোজ ডেইজ, এস এইস হবে, আমি কখনো ওই দিনগুলো ভুলবো না। ইফ ইট ইজ পসিবল আই উড গো ব্যাক টু দ্য ডেইজ এগেইন, যদি এটা সম্ভব হয় আমি ওই দিনগুলোতে ফিরে যেতে চাই। বা এইটাই। এখন বলছে যে উই ক্যান নট গো ব্যাক টু দ্য পাস্ট ডেজ, এগুলো হচ্ছে মডেলের সেন্টেন্স। হ্যাঁ, যে আমরা অতীতের দিনগুলোতে ফিরে যেতে পারি না। উই ক্যান নট গো ব্যাক টু দ্য পাস্ট ডেজ, আমরা অতীতের দিনগুলোতে ফিরে যেতে পারি না। এরপর কি বলছে, উই অনলি ক্যান রিমেম্বার দ্য মেমোরিজ অফ পাস্ট ডেজ, আমরা শুধুমাত্র অতীতের স্মৃতিগুলোকে স্মরণ করতে পারি। আমরা অতীতের দিনগুলোতে ফিরে যেতে পারি না, আমরা শুধুমাত্র অতীতের স্মৃতিগুলোকে স্মরণ করতে পারি। ডু ইউ হ্যাভ ইন মাইন্ড দ্য ডে উই ক্রস সুইমিং দ্য সন্ধ্যা রিভার ফর দ্য ফার্স্ট টাইম ইন মাইন্ড, তোমার কি ওই দিনটা মনে আছে আমরা সন্ধ্যা নদী পার হয়েছিলাম সাঁতার কেটে জীবনে প্রথমবারের মতো? বলছে ইয়েস স্টিল আই ক্যান সি দ্য পিকচার অফ দ্য ডে, এখনো পর্যন্ত আমি ওই দিনটা দেখতে পাই। ওয়াইল উই রিচ দ্য মিড রিভার, দেখেন উই রিচড, যখন আমরা মাঝ নদীতে পৌঁছাইছিলাম, আই ফেল্ট ভেরি ফ্রাইটেন্ড লুকিং অ্যাট দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার, আমি খুবই ভয় পেয়েছিলাম নদীর তীর দেখে। ওয়াইল উই রিচ দ্য মিড রিভার আই ফেল্ট ভেরি ফ্রাইটেন্ড। হ্যাঁ, এবার কি বলছে বোঝার চেষ্টা করেন, নেওয়ার চেষ্টা করেন, ভালোভাবে দেখার চেষ্টা করেন যে কথাগুলো বলছি।
ইয়েস, ইউ লাইক টু কাম ব্যাক ফ্রম দ্য মিড রিভার। দেখেন লাইকের সাথে ইডি, অর্থাৎ তুমি মাঝ নদী থেকে ফিরে আসতে চেয়েছিলে, বাট আই ওয়াজ ডিটারমাইন্ড টু ক্রস দ্য রিভার অ্যান্ড ফাইনালি উই ক্রস দ্য রিভার। কিন্তু আমি প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম নদীটা অতিক্রম করতে, এবং অবশেষে আমরা নদীটা অতিক্রম করেছিলাম, এবং অবশেষে আমরা নদীটা অতিক্রম করেছিলাম, ফাইনালি উই ক্রস দ্য রিভার। এই যে বাংলাগুলো বলছে, এই বাংলা বলাটা কিন্তু শিখতে হবে। ডু ইউ রিমেম্বার সিটিং অন দ্য স্যান্ড উই রোট আওয়ার নেমস অন দ্য স্যান্ড উইথ ফিঙ্গার? অর্থাৎ তোমার কি মনে আছে বালুর উপর বসে আমরা আমাদের নাম লিখেছিলাম হাতের আঙ্গুল দিয়ে বালুর উপর? তোমার কি মনে আছে বালুর উপর বসে আমরা হাতে নাম লিখেছিলাম বালুর উপর, আমাদের হাত দিয়ে নাম লিখেছিলাম? ডু ইউ রিমেম্বার সিটিং অন দ্য স্যান্ড উই রোট আওয়ার নেমস, রাইটের পাস্ট ফর্ম কি রোট, অন দ্য স্যান্ড বালুর উপর, উইথ ফিঙ্গার্স আঙ্গুল দিয়ে। এইভাবে ভেঙে ভেঙে পড়বেন। উই ফেল্ট লাইক উই কনকার্ড মেনি থিংস। আমরা এমনটা অনুভব করেছিলাম যে আমরা সবকিছু জিতে নিয়েছি। আমরা এমনটা অনুভব করেছিলাম যে আমরা সবকিছু জিতে নিয়েছি। এরপর কি বলছে? এরপর কি বলছে? কনকোয়ার্ড মানে জয়ী, জয়ী হওয়া, জয় করা। অর্থাৎ উইন মানেও কিন্তু জেতা। আপনি যদি বলতেন উই ওন মেনি থিংস, এটাও বলতে পারতেন, বাট এই কনকোয়ার্ড মানে কি জানেন? কোনো কিছু কষ্টার্জিত জয়, অনেক কষ্ট করে কোনো জায়গায় জয় লাভ করা, জয় পাওয়া। এখানে ওইটার ব্যবহার হয় আর কি। এরপর দেখেন কি বলছে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, জাস্ট একটু টাইম দেন। এরপর দেখেন যে কথাটা এখানে বলছে সেটা হচ্ছে, ডু ইউ হ্যাভ ইন মাইন্ড এ রিটার্ন জার্নি? অর্থাৎ তোমার কি ফিরে আসার জার্নিটা মনে আছে? তোমার কি ফিরে আসার জার্নিটা মনে আছে? ডু ইউ হ্যাভ ইন মাইন্ড ইন রিটার্ন জার্নি? হ্যাঁ, বলছে উই মেড আ বোট উইথ দ্য ব্যানানা ট্রিজ, অর্থাৎ আমরা কলা গাছ দিয়ে একটা নৌকা তৈরি করেছিলাম। মেক মানে তৈরি করা, এই মেকের পাস্ট ফর্ম হচ্ছে মেড। উই মেড আ বোট উইথ ব্যানানা ট্রিজ। এরপরে কি বলছে বোঝার চেষ্টা করেন। এরপর বলছে যে আই উই ক্রস দ্য রিভার অন আওয়ার রিটার্ন জার্নি রাইডিং দ্যাট বোট। আমরা নদী পার হয়েছিলাম ওই নৌকাটা চড়ে। হ্যাঁ, অর্থাৎ আমরা ফিরে এসেছিলাম। আমাদের ফিরে আসার জার্নিটা কিসের মাধ্যমে হয়েছিল? ওই কলা গাছের যে ভেলা বা কলা গাছ দিয়ে তৈরি করা যে নৌকা, ওইটাই করে। এবার বলছে আই না, এখানে ইট হবে, যে ইট ওয়াজ দ্য বেস্ট জার্নি ইন মাই লাইফ। এটা ছিল আমার জীবনের সেরা একটা জার্নি। কি বলছে? ইট ওয়াজ দ্য বেস্ট জার্নি ইন মাই লাইফ। এটা ছিল আমার জীবনের একটা শ্রেষ্ঠ জার্নি। হ্যাঁ, আই রোড, রাইড মানে চড়া, এই রাইডের পাস্ট ফর্ম হচ্ছে রোড। অর্থাৎ আই রোড মেনি ভেহিকলস, অর্থাৎ আমি অনেক গাড়ি ঘোড়া চড়েছি। সেটা কি গাড়ি ঘোড়া? আই রোড মেনি ভেহিকলস লাইক বাইকস, কার্স, বাট আই ফেল্ট দ্য বেস্ট জয় দ্যাট ডে বাই রাইডিং দ্য বোট মেড বাই ব্যানানা ট্রিজ। ফিলের পাস্ট ফর্ম কি বলছিলাম? ফেল। কিন্তু আমি সেরা আনন্দটা ওই দিন উপভোগ করেছিলাম ওই কলা গাছ দিয়ে বানানো নৌকাটা চড়ে। এখন এই যে সেন্টেন্স গুলো আমি পড়লাম, টেন্স গুলো আপনারা দেখলেন, এইটা আপনাদের করতে হবে। এক একটা সেন্টেন্স পড়ে টেন্স গুলোকে আইডেন্টিফাই করার চেষ্টা করতে হবে, ভালোভাবে নেওয়ার চেষ্টা করতে হবে, অ্যাকচুয়াল মিনিং যাতে আপনি বের করতে পারেন সেইটাই আপনাকে টার্গেট রাখতে হবে, যে প্রত্যেকটা সেন্টেন্স পড়ে আমি টেন্স গুলোকে আইডেন্টিফাই করতে পারছি কিনা, এবং সেন্টেন্স গুলোর অ্যাকচুয়াল যে অর্থ, অ্যাকচুয়াল যে বাংলা মিনিং, এগুলো বের করতে পারছি কিনা। এটা বের করা, এটা আইডেন্টিফাই করা খুবই দরকার, খুবই জরুরি। এবং এটা করলে প্যাসেজ, কয়েকটা প্যাসেজ যদি আপনি একটু, এটা আমি পড়তেছি আপনি বুঝতে পারবেন না ওইভাবে এর বেনিফিট কতটা, বাট কয়েকটা প্যাসেজ যদি আপনি একটু পড়তে পারেন না, তাহলে কি হবে, আপনার রিডিং স্কিলটা ইনক্রিজ হবে, প্রোনাউন্সিয়েশন ক্লিয়ার হবে, নতুন ভোকাবুলারি থাকলে ডেভেলপ করতে পারবেন, রাইটিং এর ফরমেশন গুলো বুঝতে পারবেন। এবং এই জায়গাটাতে সব থেকে বেশি যে ইমপ্রুভমেন্ট, সেটা হচ্ছে আমরা একটা জিনিস পড়ে বুঝতে পারি না, অর্থ বুঝি না। এই যে অর্থ না বোঝার যে জায়গাটা, এইটা আপনার আর থাকবে না।
আপনি যে কোনো কিছু পড়ে তার অ্যাকচুয়াল মিনিং, অ্যাকচুয়াল সেন্স বা অর্থ বুঝতে পারবেন। তো এই হচ্ছে মেইন কথা। এটা আপনাদেরকে একটু, যেটা আমি বলছিলাম, আপনাদেরকে একটু প্র্যাকটিস করতে হবে, পড়তে হবে। আমি যখন পাঠিয়ে দিব নিজেরা একটু চর্চা করতে হবে। এবং আজকের ক্লাসের পরেই আপনাদের এই কনভারসেশন গ্রুপটা অ্যাক্টিভ হয়ে যাবে, এবং সেটা অ্যাক্টিভ হলে নিজেদের একটু এটার উপর চর্চা করতে হবে। একটা স্টোরি, আমি নতুন স্টোরি দিব, ফোনে রেকর্ড করবেন বা হোয়াটসঅ্যাপের ভয়েস রেকর্ড করে আপনি গ্রুপে প্রোভাইড করবেন। পারবেন আপনারা পড়তে? এটা পড়লে এর অ্যাকচুয়াল বেনিফিটটা বোঝা যায়, অ্যাকচুয়াল যে বেনিফিট কি সেটা স্যার বোঝা যায়। হ্যাঁ, ঠিক আছে। স্যার কোন গ্রুপে দিব? আমি গ্রুপ হ্যালো দিয়ে স্যার। দিব। হ্যাঁ, বশির উদ্দিন। স্যার আপনার সঙ্গে আমার কথা আছে ক্লাস শেষে আচ্ছা, স্যার। ঠিক আছে। তাহলে কি বলছি, কথা ক্লিয়ার? একটু এটা দেওয়ার চেষ্টা করবেন। আমি নতুন স্টোরি দিলে সেটা আপনাদের প্র্যাকটিস করতে হবে, এই প্র্যাকটিসটা আমাদের চালিয়ে যেতে হবে, প্র্যাকটিসের বাইরে গেলে হবে না। এবার আমি আপনাদের নতুন একটা টপিক দিয়ে দিচ্ছি। এই টপিকটার উপরে আপনাদের প্রেজেন্টেশন তৈরি করতে হবে। কারণ এই প্রেজেন্টেশন, এই যেটা আমি প্রত্যেকটা ক্লাসে আমি যে টপিকটা দেই প্রেজেন্টেশনের, এটা গ্যাপ দিলে হবে না, এটা আমাদের কন্টিনিউ রাখতে হবে। কারণ এটা আমার সব থেকে বেশি প্রায়োরিটি আমি এখানে দেই। এটা করতে পারলে একসঙ্গে সম্পূর্ণ ল্যাঙ্গুয়েজটাকে কমপ্লিট করা যায়। আমি কয়েকটা টপিকের উপরে আপনাদের কাছ থেকে প্রেজেন্টেশন আমি নিতে চাই এবং নিব, এবং এইটা আপনাদের দিতে হবে। এটা মিস করলে হবে না। আমি ডাউরি সিস্টেম পড়িয়েছিলাম, দেখি আর কোনটা আছে, কোন দিকে যাওয়া যায়। ভালো দেখে একটা টপিক দিয়ে দিই যাতে করে আপনারা সেটার উপর স্পিকিং করতে পারেন, কথা বলতে পারেন। এই কথা বলাটা চালিয়ে যেতে হবে। আমি রেকর্ডেড ক্লাস পিডিএফ ফাইল দিয়ে দিব, বাট এই প্রেজেন্টেশন মিস করলে হবে না। তো এখানে একটা টপিক আছে, টপিকটার নাম হচ্ছে জার্নি বাই ট্রেন আই এনজয়েড। আপনারা এখানে যারা ট্রেন জার্নি করেছেন, যদি মেমোরেবল কোনো জার্নি থাকে, স্মরণীয় কোনো ঘটনা থাকে, সেটা আপনাকে ইংলিশে ডিসক্রাইব করতে হবে। যদি ট্রেন জার্নি না করে থাকেন, কোনো স্মরণীয় বাস জার্নি, বোট জার্নি, এনি কাইন্ডস অফ জার্নি দ্যাট ইউ হ্যাভ অলরেডি এনজয়েড, ইউ হ্যাভ টু শেয়ার ইউর থট। হ্যাঁ, এখানে কয়েকটা কোশ্চেন আছে যে ডিড ইউ এভার গো অন আ জার্নি বাই ট্রেন? আপনি কি কখনো ট্রেনে ভ্রমণ করেছেন বা গিয়েছেন? হ্যাঁ, এটা বাস হতে পারে, বোট হতে পারে, যে কোনো একটা আপনি মেনশন করলেন। এরপর ওয়েন ডিড ইউ গো, আপনি কবে গিয়েছিলেন? হোয়াট ওয়াজ দ্য অকেশন, অকেশনটা কি ছিল? দেন ডিসক্রাইব দ্য জার্নি, অর্থাৎ ওই জার্নিটা আপনাকে ডিসক্রাইব করতে হবে। দেন হাউ মাচ ডিড ইউ এনজয় ইট, এটা আপনি কতটা উপভোগ করেছিলেন সেটা বলতে হবে। এখন যে কোনো টপিকের উপর কথা বলার আগে, স্পিকিং করার আগে, প্রেজেন্টেশন দেওয়ার আগে ব্যাকগ্রাউন্ড বুঝতে হয়, ব্যাকগ্রাউন্ড ধরতে হয়। ঠিক আছে? সেটা কেমন, সেটা কেমন একটু বোঝার চেষ্টা করেন, খুবই ভালোভাবে বুঝবেন। এখানে আমি অতীতের একটা ঘটনা শেয়ার করছি। অতীতের ঘটনা শেয়ার করছি মানে আমাকে কিন্তু প্রত্যেকটা সেন্টেন্স পাস্ট টেন্সকে মেনটেন করে লিখতে হবে, যে হ্যাঁ, আমি ভ্রমণ করেছিলাম, এরপর আমি এখানে গিয়েছিলাম, ওর সাথে দেখা করেছিলাম, তারপর সেখানে এটা হয়েছিল, ওটা হয়েছিল। এই যে কথাগুলো আমি বলছি, এই কথাগুলো কোন টেন্সে হচ্ছে? পাস্ট টেন্সে হচ্ছে না। অর্থাৎ আমাদের একটা টপিকের উপর স্পিকিং করতে গেলে বা কথা বলতে গেলে মিক্সড স্ট্রাকচারের প্রয়োজন পড়ে না। একটা পার্টিকুলার স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে আমরা কিন্তু এগোতে পারি, এবং সেই পার্টিকুলার স্ট্রাকচারটা কি হবে, কোনটার উপর ভর করে আমরা কথাগুলো বলবো, এইটা আমাদেরকে ক্যাচ করা শিখতে হবে, ধরা শিখতে হবে। যেমন এখানে দেখেন, ডিউরিং দ্য লাস্ট সামার ভ্যাকেশন, অর্থাৎ গত গরমের ছুটিতে, আই অ্যালং উইথ মাই আঙ্কেল, আমি অ্যালং উইথ মানে সাথে, আমার আঙ্কেল মেড আ জার্নি বাই ট্রেন ফ্রম ঢাকা টু সিলেট, একটা ট্রেন জার্নি করেছিলাম ঢাকা থেকে সিলেটে। উই ওয়েন্ট দেয়ার টু এনজয় দ্য ন্যাচারাল বিউটিস অফ হিলস অ্যান্ড টি গার্ডেন্স, আমরা সেখানে গিয়েছিলাম। উই ওয়েন্ট, গো মানে কি যাওয়া, তাহলে পাস্ট ফর্ম ওয়েন্ট, প্রত্যেকটা বাক্যে সাবজেক্টের পরে কি থাকে? ভার্ব। আমরা সেখানে গিয়েছিলাম উপভোগ করতে প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড় এবং চা বাগানের। উই রিচ দ্য স্টেশন ইন টাইম, আমরা সময় মতো স্টেশনে পৌঁছাইছিলাম। অ্যান্ড গট ইন টু দ্য ট্রেন, এবং ট্রেনে উঠেছিলাম। গেটের পাস্ট ফর্ম কি? গট। হ্যাঁ, রিচড, দেখছেন? পৌঁছিয়েছিলাম।
ফর্চুনেটলি অর্থাৎ সৌভাগ্যক্রমে, এটা একটা অ্যাডভার্ব, এই প্যাসেজ অ্যানালাইসিস করা শিখতে হবে। আই গট মাই সিট বিসাইড দ্য উইন্ডো, অর্থাৎ ট্রেনের যে জার্নিটা সেটা কিভাবে হয়েছিল বর্ণনা করছে, যে আমি জানলার পাশে আমার সিটটা পেয়েছিলাম। এরপর কি বলছে, when the guard blew the whistle the train began to move, যখন গার্ড বাঁশি বাজিয়েছিল ট্রেনটা চলা শুরু করেছিল। আই কেপ্ট লুকিং আউটসাইড থ্রু দ্য উইন্ডো, আমি জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়েছিলাম। দ্য ট্রেন ওয়াজ পাসিং থ্রু প্যাডি ফিল্ডস অ্যান্ড আদার ট্রিজ, ট্রেনটা পাস করছিল অর্থাৎ অতিক্রম করছিল ধানের ক্ষেত, প্যাডি ফিল্ডস মানে কি, ধান ক্ষেত এবং অন্যান্য গাছের ভিতর দিয়ে ট্রেনটা চলে যাচ্ছিল। ট্রেনটা যাচ্ছিল কোন জায়গা, হুম, ধান ক্ষেত, হ্যাঁ, এবং অন্যান্য গাছের ভিতর দিয়ে। এরপর কি বলছে দেখেন, I enjoyed the natural beauties of the passing villages so much that I cannot express it in words. আমি এটা এতটা উপভোগ করেছিলাম যেটা এক কথায় বর্ণনা করতে পারছি না। মানে কি বলছে, দ্য গ্রিন ফিল্ডস কাউস অ্যান্ড দ্য ওয়ার্কিং অফ ফার্মার্স ইন দ্য ফিল্ড ইমপ্রেসড মি। এই বাক্যে দেখেন আমার কিন্তু এতটুকু ধরেই সব সাবজেক্টের অংশ, ঠিক আছে। কি বলছে, যে সবুজ মাঠ, গরু এবং খেতে কাজ করা কৃষকেরা আমাকে মুগ্ধ করেছিল। এই ইমপ্রেসড শব্দটা এখানে মূলত জাস্ট মেইন ভার্ব। হ্যাঁ, এরপর কি, ওয়েন দ্য ট্রেন স্টপড অ্যাট আ বিগ স্টেশন, যখন ট্রেন একটা বড় স্টেশনে থেমেছিল, স্টপ থেমেছিল, উই এট বয়েলড এগ, ইট মানে খাওয়া, এর পাস্ট ফর্ম এট, এই ভার্বটা বুঝতে হবে। স্টপ মানে কি বললাম, থেমেছিল, যখন ট্রেন একটা বড় স্টেশনে থেমেছিল আমরা সিদ্ধ ডিম খেয়েছিলাম। উই বট সাম ম্যাগাজিনস অলসো, আমরা কিছু ম্যাগাজিনও কিনেছিলাম। এগেইন দ্য ট্রেন স্টার্টেড মুভিং, আবার ট্রেনটা চলা শুরু করেছিল। দিস টাইম দ্য সিনারি ওয়াজ মোর বিউটিফুল, এই সময় সিনারিটা আরো সুন্দর ছিল। ইট পাস থ্রু হিলস, এটা পাহাড় অতিক্রম করেছিল। দ্য হিলস ওয়ার কভার্ড উইথ গ্রিন টি গার্ডেন্স, এটা হচ্ছে প্যাসিভ ভয়েস, পাস্ট ইনডিফিনিট টেন্সের, অর্থাৎ পাহাড়টা আচ্ছাদিত ছিল, কাভার করা ছিল কি দিয়ে, সবুজ চা বাগান দিয়ে। মাই জয় নিউ নো বাউন্ডস অ্যাট দ্য সাইট অফ দ্য হিল অ্যান্ড টি গার্ডেন্স, আমার আনন্দের কোনো শেষ ছিল না এই চা বাগান দেখে বা চা বাগানের পাশ দিয়ে গিয়ে। দ্য হিলস কোথায় গেল, soon it became darker, মানে শীঘ্রই অন্ধকার নেমে এসেছিল। এভরিথিং বিকেম মিস্ট্রিয়াস অ্যান্ড অলসো বিউটিফুল উইথ দ্য অ্যাপ্রোচিং ইভিনিং, সবকিছুই রহস্যময় হয়ে এসেছিল আসন্ন সন্ধ্যার সঙ্গে। মানে জাস্ট একটা সিচুয়েশনকে এখানে ডিসক্রাইব করছে যে প্রায় সন্ধ্যা নামতে যাচ্ছে, অন্ধকার হতে যাচ্ছে, পাহাড় এবং চা বাগানের ভিতর দিয়ে একটা ট্রেন মুভ করছে, সেই বিষয়টা। সো অ্যাট 7 p.m. we reached the station and saw my uncle friends waiting for us. 7টার দিকে আমরা স্টেশনে পৌঁছালাম, রিচড অ্যান্ড স, সি এর পাস্ট ফর্ম কি, স, এবং দেখলাম আমার আঙ্কেলের বন্ধুরা আমাদের জন্য অপেক্ষা করছে। উই ফেল্ট লিভড অ্যান্ড এনজয়েড দ্য রেস্ট অফ দ্য ডেজ ভেরি মাচ, আমরা শান্তি অনুভব করলাম এবং বাকি দিনগুলো উপভোগ করলাম। ইট ওয়াজ দ্য মোস্ট প্লেজেন্ট জার্নি ইন মাই লাইফ, এটা আমার জীবনের সেরা একটা জার্নি ছিল। আই উইল রিমেম্বার দ্য জার্নি ফর এভার, আমি সারা জীবন এটা মনে রাখবো। তাহলে এই যে বাক্যগুলো এখানে লেখা আছে, এই বাক্যগুলো যে আমি একবার পড়লাম, পড়ার পর এই কোশ্চেনের এগেইনস্টে ইউ হ্যাভ টু ডিসক্রাইব ইউর ওন জার্নি দ্যাট ইউ হ্যাভ ভিজিটেড। সো কিভাবে আপনি করবেন দেখেন, কোশ্চেন যেভাবে থাকে উত্তর সেইভাবে দিতে হয়, এগুলো সব পাস্ট টেন্সে আছে, উত্তরটাও পাস্ট টেন্স মেনটেন করে দিতে হয় বা দিতে হবে। যেমন বলছে, ডিড ইউ এভার গো অন আ জার্নি বাই ট্রেন, ইউ ক্যান সে দ্যাট ইয়েস আই ওয়েন্ট, just wait a minute. I went to, but I went on a journey by train. You can say that. এবার when did you go? So you can say that I went there. এখানে did you go কোশ্চেন করতে হলে did এর ব্যবহার, দেন সাবজেক্ট, দেন মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম। বাট যখন আপনি অ্যান্সার করবেন পাস্ট ইনডিফিনিট টেন্সে মেইন ভার্বের পাস্ট ফর্ম ইউজ করতে হবে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে। সো I went to the uh, uh, you can say that I went uh, in February, I went in 2020, যে কোনো একটা টাইমকে আপনি সেখানে মেনশন করেন। এরপর বলছে হোয়াট ওয়াজ দ্য অকেশন, ইউ ক্যান সে দ্যাট ইট ওয়াজ মাই সিস্টার্স ম্যারেজ সেরিমনি, ইট ওয়াজ মাই ফ্রেন্ডস বার্থডে পার্টি, হ্যাঁ, it was the Eid ul Fitr party. You can say any kinds of
occasion that you can mention. After that, you have to describe the journey. So how can you describe? You can say that I went there. আমি গিয়েছিলাম সেখানে। এবার কার সাথে গেছিলেন, একা না সাথে কেউ ছিল? যদি থাকে আপনি বলেন যে along with my friends, along with my family, my husband, my wife, my uncles, my colleagues, whatever. Just you can share it. I went there along with my friends. After that, we reached our station at that time. Then we we got into the train, we got into the bus, we got into the boat. Just you can mention anything. Then the bus started moving, the train started moving. When the train was moving, I saw so many beautiful natural scenery besides the roadside. But through the roadside, you can mention many kinds of things. After that, I bought some bottle of water as well as some boiled egg, some magazine in the train. When the bus stopped at a big station, I took some rest. I saw some natural scenery. You can say many things. Then you can say that we reached our destination at that time or in the evening. My friends, my family members, my relatives received us from there. Then we enjoyed rest of the days. So subject we, verb কি, যে কাজটা করেছিলেন সেইটা। এইভাবেই কথাগুলোকে ডিসক্রাইব করা যায়। উই ওয়েন্ট, আমরা গিয়েছিলাম। উই রিচড, আমরা পৌঁছেছিলাম। উই এট, আমরা খেয়েছিলাম। উই এনজয়েড, আমরা উপভোগ করেছিলাম। উই স, আমরা দেখেছিলাম। উই ফেল্ট, আমরা অনুভব করেছিলাম। ইন দিস ওয়ে you have to take a subject firstly, then verb. After that, object or extension will automatically come to your sentences if you put the subject and verb perfectly, and if you take some transitional word or linking word in your presentation, it will be better or standard presentation. So you have to describe your own journey. You have to share your own experience by maintaining these topics. I'm providing this topic, and in the next class I will take your presentation on this topic from you. Just wait a minute. এটার উপরে করবেন, আর আমি কনভারসেশন গ্রুপ আজকের ক্লাসের পরেই আপনাদের ওপেন করে দিব। তাহলে একটা রিডিং প্যাসেজ দিব, আর একটা হচ্ছে আমাদের স্পিকিং এর জন্য। এই দুইটা কাজ আমি আপনারা করবেন। বুঝতে পারছেন আমি কি বললাম? কথাটা কি ক্লিয়ার করতে পারছি জি স্যার, যেটা বললাম? জি স্যার। জি স্যার, জি স্যার। আপনি একটানা 10টা টপিকের উপর প্রেজেন্টেশন দেন। আমি এতটুকু বলতে পারি, আপনি নিজেও ইমাজিন করতে পারবেন না কখন আপনি ইংলিশে কথা বলা শুরু করছেন, কথা বলতে পারছেন, আপনি ফ্লুয়েন্টলি কথা বলতে পারছেন। এটা আপনি নিজেও বুঝতে পারবেন না। এটা একটা ভাষা ডেভেলপ করতে গেলে, একটা ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করতে গেলে নিজেকে কাজ করতে হবে, নিজের মুখ দিয়ে কথা বের করতে হবে। আমি টিচার, আমি আপনাকে একটা সঠিক গাইডলাইন দিতে পারি, বাট কাজটা আপনাকেই করে নিতে হবে। আপনার ব্রেন দিয়ে আইডিয়া জেনারেট করতে হবে। আমি যেমন ক্লাস নেই, যত ভালো ক্লাস নেই, যত ভালো টিচারের কাছে আপনি যান, হাজারটা ক্লাস করে কোনো লাভ হবে না যদি না নিজে প্র্যাকটিস করেন, নিজে অ্যালাউডলি পড়েন, নিজের মুখ দিয়ে কথা বের করেন, নিজের ব্রেন দিয়ে যদি আইডিয়া জেনারেট না করেন, হাজারটা ক্লাস করে কোনো লাভ হবে না, কিছু শিখতে পারবেন না। আপনি একটানা 10টা টপিকের উপর এই যেভাবে আমি দেখাচ্ছি, আমি একদিন দেখাই দিব, আপনি আরেকদিন কথা বলবেন। আমি পরের দিন দেখাই দিব, তারপরের দিন আপনি কথা বলবেন। 10টা টপিকের উপর আপনি এইভাবে দেন। যদি আপনার ফ্লুয়েন্সি না আসে, আপনি তখন বলবেন। এর আগের মাসে যেগুলো দেখাইছি, গ্রামাটিক্যাল রুলস, রেগুলেশন, স্ট্রাকচার, বাট এখন আমরা মেইন পয়েন্ট অর্থাৎ টার্নিং পয়েন্টে আসছি। প্র্যাকটিক্যালি ল্যাঙ্গুয়েজটাকে দেখবো, প্র্যাকটিক্যালি ল্যাঙ্গুয়েজটাকে চর্চা করব, এবং প্রচুর কাজ, হোমওয়ার্ক আমি আপনাদের এটা দিতে থাকবো, এবং আপনাদের একটু ইফোর্ট দিয়ে করতে হবে। দরকার হলে আমি রেগুলার ক্লাস নিচ্ছি, আমি একদিন বাদে একদিন ক্লাস নিব, কিন্তু কাজটা আপনার করা লাগবে। কাজ যদি আপনি না করেন, এই ক্লাস করে কোনো লাভ হবে না, ক্লাস আমার নিয়েও কোনো লাভ হবে না। আপনি আসবেন, ক্লাস শেষ হলে চলে যাবেন, আবার পরের দিন আসবেন, চলে যাবেন, বাট ইউ হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, দেন ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট উইদিন ভেরি শর্ট টাইম। এটা আপনাকে করতে হবে। আরেকটা কথা বলে রাখছি, আমি যে ক্লাস রেকর্ড গুলো দিয়েছি, প্রিভিয়াস ক্লাস রেকর্ড গুলো, যার যেখানে যেটা মিস গিয়েছে এই ছুটির টাইম বা এখন যারা ফ্রি থাকেন, ওই ক্লাসগুলো একটু করে দেখে ফেলবেন। কোথাও কোনো সমস্যা হলে নোট করে রাখবেন, আমি পার্সোনালি সেগুলো সলভ করে দিব। আর যাদের, আবারও বলছি, অনেকেই কোর্স ফি দিয়ে দিছেন, আজকেও দিছেন, যাদের
1,000 টাকা দেওয়া ছিল, বাকি 1,000 টাকা কমপ্লিট করা ছিল না, একটু দ্রুত দেওয়ার চেষ্টা করবেন। কারণ যাদের ফুল কোর্স ফি কমপ্লিট আমি তাদেরকেই 1-to-1 সেশন প্লাস ল্যাঙ্গুয়েজ ক্লাবে অ্যাড করি শনি, মঙ্গল, শুক্র, শনি এবং মঙ্গলবার, সপ্তাহে এই 3 দিন সন্ধ্যা 7টার দিকে আমার 1-to-1 সেশন থাকবে। প্রত্যেকটা স্টুডেন্ট কোন জায়গায় দুর্বল এটা আলাদা আলাদা করে কোশ্চেন অ্যান্সারের মাধ্যমে সেটা আমি সলভ করে দিই। বাট এটা যাদের ফুল কোর্স ফি কমপ্লিট থাকবে এই সুযোগটা তারাই পাবে। এবং আমার যে ল্যাঙ্গুয়েজ ক্লাব, এই ল্যাঙ্গুয়েজ ক্লাবে সারা জীবন আপনি থাকতে পারবেন। এবং এর জন্য আপনার কোর্স ফি কমপ্লিট থাকা লাগবে। এটা আমি বারবার বলছিলাম শুরুতেই যে টোটাল কোর্স ফি 2,000 টাকা। এইটা কমপ্লিট থাকলে আপনি যত দিন না পর্যন্ত এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হতে পারবেন। আপনি যদি কোনো ক্লাস মিস করেন নতুন ব্যাচেও শুরু করতে পারবেন, তার জন্য আলাদা কোনো টাকা দিতে হবে না। বাট এই টাকাটা আপনাকে কমপ্লিট করতে হবে। হ্যাঁ, তো এটা আপনারা চেষ্টা করবেন, তাহলে একসঙ্গে সবাই জয়েন হতে পারবেন। অনেকে বলবেন ঈদের পরে দিব, এই মাসে দিব, ওই মাসে দিব। আপনারা যেদিন দিবেন সেই দিন থেকেই ল্যাঙ্গুয়েজ ক্লাব পাবেন এবং ওই 1-to-1 সেশন পাবেন। এগুলো মিস করলে আপনি পিছায় যাবেন, আমি এতটুকু বলে রাখলাম। চেষ্টা করবেন দিয়ে দেওয়ার, তাহলে এই টাইমের মধ্যে এই ব্যাচের সঙ্গে আপনি ডেভেলপ করতে পারবেন। এবং এখন প্রত্যেকটা ক্লাস অনেক বেশি ইফেক্টিভ, অনেক বেশি ইম্পর্টেন্ট হবে। কারণ এতদিন 1 মাস ধরে যে ক্লাস নিয়েছি সব ক্লাস এক জায়গায় করে এখন এক একটা ক্লাস হচ্ছে। তো এগুলো মিস করবেন না, প্র্যাকটিক্যাল ল্যাঙ্গুয়েজের উপর এই ক্লাসগুলো আর রেগুলারিটি মেনটেন করে করবেন। আর একটা যেটা মেইন কথা, টাস্ক গুলো কমপ্লিট করলে দ্রুত একটা ডেভেলপমেন্ট আপনি পাবেন। এরপর কোনো বিষয় থাকলে আমি আলাদাভাবে সেটা সলভ করে দিব। ঠিক আছে, এটা হচ্ছে মেইন কথা। আর আমি জি স্যার। 2-1টা দিন হয়তো একটু আহ বিজি থাকবো, বাট নেক্সট উইক থেকে আমি একদমই ফ্রি হয়ে যাব। তখন আমি পুরো টাইমটা আপনাদেরকেই দিব। এই যে আপনারা যেটা 65 ব্যাস, আপনাদেরকে নিয়েই কাজ করব, আপনাদেরকেই দিব, যাতে করে এই মাসের ভিতরেই আপনারা একটা ভালো ইমপ্রুভমেন্ট, ভালো রেজাল্ট আপনারা পান। এবং এটা কঠিন না, ইংরেজি খুবই সহজ, আমরা নিজেরা এটাকে কঠিন করে ফেলি। আমি দেখাবো, বিশ্বাস রাখেন, ভরসা রাখেন, ইনশাল্লাহ পারবেন। আর এই ক্লাসগুলো বিশেষ করে মিস করবেন না, টাস্কগুলো করতে থাকেন। সো দ্যাটস অল ফর টুডে। ভালো থাকেন স্যার। অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে নক দেন আপনি। ঠিক আছে, ওকে স্যার আমি একটু কথা বলতাম। স্যার আমাদের সিলেবাসটা দেওয়ার কথা ছিল। হ্যাঁ দিব। স্যার। আর যারা বই নেননি, আমার বইটা আপনারা নেওয়ার চেষ্টা করবেন। বইটা কাছে থাকলে এই যে ক্লাসগুলো করছেন, এই ক্লাসগুলো আপনার জন্য অনেক ইফেক্টিভ হবে। এই যে টপিকটা দেখালাম, এই টপিকগুলো ওই বইটাতে ইন ডিটেলসে দেওয়া আছে। বইটা অর্ডার করে নেওয়ার চেষ্টা করবেন। আমি এটা আগেও বলছি, অনেক বারবার বলছি, বইটার সাথে থাকলে ক্লাসগুলো অনেক বেশি ইফেক্টিভ হবে আপনাদের জন্য। ঠিক আছে, হোয়াটসঅ্যাপে নক দেন।